পশ্চিমবঙ্গের একদম শেষ প্রান্ত হুগলি নদী এসে মিশেছে বঙ্গোপসাগরে। সাগর ও নদীর এই মিলনস্থলে নদীর পলি জমে তৈরি হয়েছে একটি দ্বীপ, নাম তার মৌসুনী আইল্যান্ড। এই অপূর্ব দৃশ্যের সম্মুখে তৈরি হয়েছে নানান অ্যাডভেঞ্চার ক্যাম্প। দীঘা মন্দারমণি ক্রমশ রূপ নিচ্ছে বড় শহরের। নিরালা সমুদ্র সৈকতের সৌন্দর্য ক্রমশ হারিয়ে যাচ্ছে উন্নয়নের চাপে। এমতাবস্থায় শহরের কোলাহল থেকে শান্তি পেতে আপনার ঠিকানা হওয়া উচিত মৌসুনী দ্বীপ। উইকেন্ডের ছুটি কাটানোর আদর্শ জায়গা এই মৌসুনী দ্বীপ। গ্রামীণ পরিবেশ, ঘরোয়া খাওয়া দাওয়া, ক্লান্তি দূর করা সামুদ্রিক হাওয়া, সন্ধেবেলায় বনফায়ার, বারবিকিউ চিকেন, ডিজে মিউজিক, এছাড়া হুক্কা, মকটেল, সুব্যবস্থা আছে সব কিছুরই। কিন্তু তাই বলে এই ৪৫ ডিগ্রি গরমে তাও আবার বাইক নিয়ে যাওয়ার সিদ্ধান্তটা কি ঠিক হলো? পরিবার থেকে শুরু করে বন্ধু বান্ধব সবাই বলল, বিশাল বড় ভুল করছিস। যাওয়ার আগের দিন পাড়ায় একটা ছেলের মৃত্যু হলো হিট স্ট্রোকে। বয়স মাত্র ২৭। খবরটা শুনে একটা ভয় শরীর ও মনকে গ্রাস করল। আনন্দ করতে গিয়ে যদি আর বাড়ি না ফিরতে পারি। কাজেই পরের দিন সূর্য ওঠার অনেক আগেই বাইক নিয়ে রওনা দিলাম। গতকাল রাতে ছিলাম ব্যারাকপুরে বন্ধুর বাড়িতে, তাই এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে বাইক ছুটিয়েছি বিরাটির দিকে। সকাল সকাল এই ঠান্ডা পরিবেশে বাইক চালাতে কিন্তু ভীষণ আরাম লাগছে। তো ঘড়িতে এখন বাজছে হচ্ছে ৫টা ১৮। আমরা প্রায় বেরিয়ে গেছি বাড়ি থেকে ৪:৩০ আশপাশে। কারণ বৈশাখ মাস চললেও কালবৈশাখীর কোনো দেখা নেই। ঠিক আছে, মোটামুটি ২০-২৫ দিন ধরে ৪২-৪৩ এরকম টেম্পারেচার চলছে। সকাল ৮টার পর থেকেই মানুষকে কিন্তু দগ্ধ করে ছাড়ছে, মানুষকে শেষ করে দিচ্ছে। মানুষের হিট স্ট্রোকে ডেথও হচ্ছে। আমাদের পাড়াতেই কালকে একজনের হয়েছে। সো একদম আর্লি অ্যাজ পসিবল আমরা বেরিয়ে পড়লাম। এখন সিরিয়াসলি ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা আছে, খুব ভালো লাগছে। তো বাইকগুলো দেখিয়ে দিই। এই হচ্ছে একটা RS200 আছে আমাদের সাথে, যেটা হচ্ছে আমার বন্ধু, আমার এক ভাইয়ের সৌমজিতের। এইদিকে আছে হচ্ছে GT650, সেটা হচ্ছে ওই ছেলেটার, ট্রাভেল উইথ শুভজিৎ। আর এইদিকে আছে হচ্ছে হান্টার 350, যেটা আমার ভাইয়ের, আমি নিয়ে এসেছি। আমার ভাই এখন কাজের সুবাদে বাইরে আছে, এদিকে আমি ওর বাইকটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তো যাই হোক, আর বেশি সময় এখানে ওয়েস্ট করবো না, বেরিয়ে যাবো। কারণ এই যে ওই যে পেছন দিক দিয়ে হালকা করে দেখা যাচ্ছে যে উঠছে সূর্য, এটাই যে এইদিকে যাবে আমাদেরকে রীতিমতো রোস্ট করবে। তো চলো দেরি না করে শুরু করা যাবে। বিরাটির থেকে আমরা এখন যশোর রোড ধরে চলেছি এয়ারপোর্টের দিকে। শিলিগুড়ি থেকে কলকাতাগামী বাসগুলোও সব ভোর ভোর শহরে ঢুকছে। এয়ারপোর্ট ১ নম্বর থেকে ভিআইপি রোড ধরে কৈখালি, হলদিরামস, তেঘরিয়া, বাগুইয়াটি, কেষ্টপুর, লেকটাউন হয়ে আমরা এখন চলেছি উল্টোডাঙার দিকে। সকাল সকাল শহরের রাস্তা একদম ফাঁকা শুনশান, কোনো যানজট নেই, দম বন্ধ করা গরম নেই। বড় আরামে বাইক ছোটাচ্ছি আমরা। একটু পরেই এই রাস্তা দিয়ে বাইক চালানোটা অসহ্যকর হয়ে উঠবে। উল্টোডাঙা আসার একটু আগেই আমরা ভিআইপি রোড ছেড়ে দিয়ে বাঁদিকে উল্টোডাঙা ফ্লাইওভার নিয়ে নিচ্ছি। এই উড়ালপুল আমাদের সোজা EM বাইপাসে নিয়ে যাবে। সূর্যের প্রথম আলো পড়েছে শহরের বড় বড় বাড়িগুলোতে। অ্যালার্ম ঘড়িগুলো বেজে উঠেছে অফিস যাওয়ার বার্তা নিয়ে। এক অতি সামান্য ইউটিউব ব্লগার বাইক ছুটিয়েছে নতুন গল্পের খোঁজে। বাইপাসের পাঁচতারাগুলো তখন ধীরে ধীরে ঘুম থেকে উঠছে। দেশ বিদেশ থেকে আসা অতিথিরা এক অপরূপ সুন্দর শহরকে দেখছে। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ধরে কাদাপাড়া, চিংড়িঘাটা, সায়েন্স সিটি, রুবি, পাটুলি হয়ে আমরা চলেছি গড়িয়ার দিকে। গড়িয়া এবং বারুইপুরের মাঝে বাইপাস রাস্তাটা ভারী সুন্দর। সরু রাস্তা, দুপাশে গাছ এবং ডান দিকে আদি গঙ্গা। এবং খালের ওই পার দিয়ে কিন্তু বারুইপুর থেকে যেই ট্রাফিকটা গড়িয়ার দিকে যাচ্ছে সেই রাস্তাটা। বাড়ি থেকে রওনা দিয়েছিলাম সকাল ৫টার সময়, অ্যান্ড আমরা খুব হ্যাপি
জেনারেলি রাইডে বেরিয়ে মানুষে কি ভুলটা করে যে 14 বার দাঁড়ায়, আর তারপরে দেখা গেল যেটা হয়তো 4 ঘন্টায় করা যেত কভার, সেটা হয়তো 8 ঘন্টায় হচ্ছে। তো আমরা ডিটারমাইন্ড ছিলাম যে আমরা দাঁড়াবো না, অ্যান্ড উই আর ভেরি হ্যাপি যে 5টার সময় বাড়ি দিয়ে বেরিয়ে এখন বাজে 7টা, টানা 2 ঘন্টা চালিয়েছি। কলকাতা শহর 50 কিলোমিটার কিন্তু আমরা অলরেডি কভার করে ফেলেছি। টোটাল রুট 150 কিলোমিটার, মানে আরও 100 কিলোমিটারের রুট কিন্তু বাকি আছে। তো আমাদের ইচ্ছা যে আরও 50 কিলোমিটার একবার দাঁড়াবো, তারপর একদম ডিরেক্ট ডেস্টিনেশনে পৌঁছে যাবো, বেশি দাঁড়াবো না। বারুইপুরের পর আমরা শহর পেরিয়ে চলে আসলাম গ্রাম বাংলায়। আহা, আমাদের বাংলার গ্রাম কি সুন্দর! গাছের ছায়ায় মোড়া সরু রাস্তা, এক পাশে ধু ধু ধান ক্ষেত, আরেক পাশে আমাদের সঙ্গী হলো এই জলরাশি। ঘড়িতে বাজে তখন 7:30, রোদ উঠে গেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেটা একেবারেই গায়ে লাগছে না। খোলা মাঠের ওপর দিয়ে ঠান্ডা হাওয়া বইছে। বাইক চালিয়ে কি যে আরাম লাগছে সেটা হয়তো বলে প্রকাশ করতে পারবো না। তবে এই সরু রাস্তায় ট্রাক বাসকে জায়গা ছাড়তে মাঝে মধ্যেই কিন্তু রাস্তা থেকে নেমে দাঁড়াতে হয়। সকাল 8:30টার সময় আমরা পৌঁছলাম কুলপিতে। এখন আমরা চলেছি কুলপি বাজারের মধ্যে দিয়ে। 100 কিলোমিটার পথ আমরা অতিক্রম করে ফেলেছি। সকালের ঠান্ডা হাওয়ার কিন্তু আর দেখা পাওয়া যাচ্ছে না, ক্রমশ কামড় বসাচ্ছে সূর্যের তাপ। কুলপিতেই একটা দোকানে জল খাবার সেরে নিলাম আমরা। মুড়ি ছিল আমাদের আজ ব্রেকফাস্টে, তবে শুধু মুড়ি নয়, মুড়ি আর ঘুগনি, সাথে কাঁচা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা। এছাড়া সাথে নিয়েছিলাম একটা ডিমের অমলেট, যা স্বাদ বাড়িয়েছিল খাবারের। জল খাবার সেরে ঝটপট বেরিয়ে পড়লাম মৌসুমীর উদ্দেশ্যে। সময় নষ্ট করাই যাবে না, যেভাবে দ্রুত গরম বাড়ছে, এরপর যে কি হাল হবে সেটাই চিন্তার বিষয়। তবে আমাদের গাড়ির চাকা বেশিক্ষণ চলল না, থমকে গেল একটা রোড সাইড ধাবা দেখে। গলা তখন শুকিয়ে আসছে, ঠান্ডা কোকাকোলায় গলা তখন ভিজতে চাইছে। এরকম বারে বারে জায়গায় জায়গায় দাঁড়িয়ে কিন্তু একদম এই দোকান থেকে ঠান্ডা জল কিনে মুখে টুকে ঝাপটা দিচ্ছি, ঘাড়ে দিচ্ছি। জানি মুখের অবস্থা একদমই প্রেজেন্টেবল না একটা ইউটিউব ভিডিওর জন্য, কিন্তু কিছু করার নেই, যেরকমভাবে গরম অ্যান্ড এক্সশন হচ্ছে। তবে পরে বুঝেছিলাম কোল্ড ড্রিঙ্কস খাওয়াটা আমাদের ঠিক হয়নি। এত ভয়ঙ্কর গরম, যে হারে ঘাম বেরোচ্ছিল শরীর থেকে, শরীরের আসলে দরকার ছিল নুন, যেটা ক্রমশ শরীর থেকে বেরিয়ে যাচ্ছিল এবং শরীর দুর্বল হয়ে পড়ছিল। একটা বিতৃষ্ণা এসে যাচ্ছিল বাইক চালাতে। প্রচণ্ড রাগ হচ্ছিল নিজের ওপর যে কেন এই গরমে বাইক নিয়ে আসতে গেলাম। এখনো কতটা রাস্তা বাকি, এদিকে আর যে ইচ্ছাই করছে না বাইক চালাতে। একেবারে বিধ্বস্ত হয়ে আমরা আবারও একটা ছোট্ট দোকান দেখে বাইক দাঁড় করাতে বাধ্য হই। আমি বাইকটা রাখি একটা গাছের ছায়ায়, নয়তো পরে সিটে বসলেই পেছনটা তন্দুরি চিকেন হয়ে যাবে নিমেষে। তো এখন খাচ্ছি হচ্ছে ওআরএস জল। এখান থেকে কিনলাম একদম ঠান্ডা জল, আর ভাইয়ের কাছে ছিল ওআরএস। নর্মাল জল এতক্ষণ খাচ্ছিলাম তো মানে সিরিয়াসলি এখন ফিল হচ্ছে নর্মাল জলে কোনো কাজই হচ্ছে না। এইটা যখন খাচ্ছি না, এটা মানে মনে হচ্ছে না বুঝ দিচ্ছি শরীরে। হেভি জিনিস। ওআরএস যে কি দারুণ জিনিস তা সেদিন বুঝেছিলাম। মুহূর্তের মধ্যে শরীরে এতটা শক্তি ফিরিয়ে দিল যে বাকি রাস্তাটা বাইক চালাতে এক ফোঁটা কষ্টই হলো না। যেন জাদু করে কেউ এনার্জি ইনজেক্ট করে দিয়েছে আমাদের শিরায় শিরায়। এই রুটে নামখানা ব্রিজের ওপর থেকে দৃশ্যটা ভারী সুন্দর লাগে দেখতে। সামনেই হুগলি নদী মিশেছে বঙ্গোপসাগরে, কাজেই বড় বড় জাহাজ ও মাছের ট্রলার দাঁড়িয়ে থাকতে দেখা যায় এখানে। 10 মাইল মোড় থেকে জাতীয় সড়ক ছেড়ে আমরা গ্রামের মধ্যে দিয়ে চললাম পাতিবুনিয়া ফেরিঘাটের দিকে। আচ্ছা, এখানে একটা কথা আপনাদের জানানো বড় জরুরি। এখন বাজে ঘড়িতে প্রায় দুপুর 12টা। এই সময় কলকাতায় তাপমাত্রা 44-45 ডিগ্রি হলেও এখানে কিন্তু 35 ডিগ্রি, কারণ
উপকূলীয় জায়গাগুলিতে তাপমাত্রা বিশেষ বৃদ্ধি পায় না। তাছাড়া শহরের চারিদিকে এতই কংক্রিট যে মানুষ গরমে দগ্ধ হয়ে যায়। কিন্তু এখানে এই খোলা মাঠের ওপর দিয়ে কিন্তু সবসময় একটা হাওয়া চলে, কাজেই বাইক যদি না দাঁড় করিয়ে চলতে থাকা যায়, কষ্ট কিন্তু একদমই হয় না। ঘাটের সামনে পৌঁছতেই বুকটা ঢিপ ঢিপ করতে শুরু করলো। এখানে যে নদী পেরোনোর কোনো ব্রিজ নেই, বাইকগুলোকে এবারে তুলতে হবে এই নৌকোয়। কোনো লঞ্চও নেই এখানে। তবে কেউ যদি বাইক ওপারে নিয়ে যেতে না চায়, তারা ঘাটের সামনেই এরকম পরপর পার্কিং আছে, ওখানে বাইক গাড়ি পার্ক করে রাখতে পারবে। তবে বাইকগুলো নৌকায় তুলতে বিশেষ সমস্যা হলো না, কারণ নৌকার লোকেরাই বাইকগুলো তোলানো নামানো সব করে দিল। এছাড়া যেটা সত্যি খুব ভালো লাগলো যে ভারী ভারী বাইকগুলো তুলতে আশপাশের লোকেরাও এগিয়ে এসে সাহায্য করলো। মানুষকে এরকম ঐক্যবদ্ধ হয়ে থাকতে কিন্তু আমরা শহরে দেখতে পাই না। আমি সব নিয়েই এসেছি। বাইক সমেত নৌকায় নদী পার করতে মাথাপিছু 60 টাকা করে লেগেছিল এবং একদম নির্বিঘ্নে আমরা বাইকগুলো নিয়ে নদী পার হয়ে যাই। তবে ফেরার দিন কিন্তু নদী পার করতে আমাদের লিচু মাথায় উঠে গেছিল। সেদিন ছিল নদী উত্তাল এবং বাইকগুলোকে এরকম জাপটে ধরে না রাখলে যে কি হতো সেটা আজও ভাবতে বুকটা কেঁপে ওঠে। নদী পার করে আরো 3-3.5 কিলোমিটার বাইক চালাতে হলো ক্যাম্পে পৌঁছতে। যারা বাইক না নিয়ে আসবেন তারা টোটো ভাড়া করে চলে আসতে পারবেন। লম্বা পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা পৌঁছলাম স্যান্ড ক্যাসেলস বিচ ক্যাম্পে এবং ক্যাম্প চত্বরে ঢুকতেই যেটা নজর কাড়ল সেটা হলো এই শান্ত গ্রামীণ পরিবেশ। বাইকটাকে উঠোনেই স্ট্যান্ড করে রেখে দিলাম। জিজ্ঞেস করলাম কোনো সমস্যা নেই তো? বলল না দাদা, পুরো ক্যাম্পাস সিসিটিভি নজরদারির আওতায় আছে, কোনো চিন্তা নেই। ক্যাম্পে ঢুকতেই আমাদের আহ্বান করা হলো ডাবের জল দিয়ে। গরম থেকে এসে প্রথমেই এই আতিথেয়তা আমাদের বড় মনে ধরল। ঘড়িতে বাজছে হচ্ছে 12:30। বেরিয়েছিলাম সকাল 5টার সময়, মানে হয়ে গেছে 7.5 ঘন্টা। যেটা গুগল ম্যাপে দেখাচ্ছিল 5 ঘন্টা লাগবে, সেটা আমাদের প্লাস 2.5 ঘন্টা বেশি লেগেছে। এক্সট্রিমলি এক্সস্টেড। এখন ঢোকার সঙ্গে সঙ্গেই এনাদের আতিথেয়তা খুবই ভালো। বললো যে দাদা প্রচণ্ড টায়ার্ড হয়ে এসছেন। এই যে পুরো কিন্তু খড়ের ছাউনি দেওয়া, মানে এই যে মানে আসার সাথে সাথেই কিন্তু একদম চিল্ড মাজা চলে আসলো। ম্যাঙ্গো ড্রিঙ্কস খাচ্ছি, তো বললো যে এখানে একদম খড়ের ছাউনি দেওয়া আছে দাদা, এখানে একটু বসুন, আরাম করুন, তারপরে আস্তে আস্তে রুমে যান। আমি জানি যে ডাবের জল শরীরের জন্য খুব ভালো, বাট আমার পার্সোনালি ফেভারিট না। আমি আমকে যে কি ভালোবাসি মানে কি করে বলবো। আর একদম চিল্ড দিয়েছে। আমি মানে আই ক্যানট থ্যাঙ্ক এনাফ এই গরম থেকে আসার পর এরকম একটা চিল ম্যাঙ্গো ড্রিঙ্ক দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ওয়েলকাম ড্রিঙ্কস পান করে এই খড়ের ছাউনি দেওয়া এই ঠান্ডা ছাওয়ার তলায় এসে বসলাম। আধুনিকতা করতে করতে আমরা কলকাতা শহরে বা ভারতবর্ষের বড় বড় শহরে সবই কংক্রিটের জিনিসপত্র করে ফেলেছি। তার জন্য যেটা হচ্ছে যে এই গরমকালে শহরটা একটা ফার্নেসে পরিণত হচ্ছে। কিন্তু আমাদের যে ওল্ড টেকনোলজি ছিল, যে গরমকালে একটা খড়ের ছাউনি থাকবে, তার মধ্যে দিয়ে মাঠের মধ্যে দিয়ে বইবে হাওয়া, বা এই যে সমুদ্রের ধার থেকে কনস্ট্যান্ট হাওয়া বইছে, মাথায় খড়ের ছাউনি, মা কালী বলছি, মা কালী বলছি। আমি এক ফোঁটা বাড়িয়ে বলছি না, এক্সাজারেট করে বলছি না। ঠান্ডা লাগছে হাওয়াটা, আমার গায়ে ঠান্ডা হাওয়া লাগছে, ঠিক আছে। তার তলায় এই
কুল শেডের তলায় বসে আছি, ঠান্ডা হাওয়া লাগছে, এরকম একটা কাঠের বেঞ্চ করা আছে, টেবিল করা আছে, এখানে বসে বন্ধুদের সাথে যে কি সুন্দর টাইম স্পেন্ড হতে পারে, বিলিভ মি, অসাম লাগছে, অসাম। এই রুমটা হচ্ছে আমাদের এসি রুম। আমরা নিয়েছিলাম এই এসি ডবল বেডরুম। এই রুমে আপনারা 2 থেকে 3 থাকতে পারবেন এবং মাথা পিছু খরচা পড়বে 1700 টাকা। তার মধ্যে থাকা খাওয়া সমস্তটাই অন্তর্ভুক্ত। এর থেকেও বড় এসি রুম রয়েছে বড় গ্রুপের জন্যে, যেখানে আপনারা 5 থেকে 6 থাকতে পারবেন। প্রত্যেক রুমেই যে কোনো স্ট্যান্ডার্ড হোটেলের মতো পার্সোনাল তোয়ালে, পার্সোনাল টুথব্রাশ, টুথপেস্ট এবং সাবান দেওয়া হয়। এই জিনিসটাও কিন্তু প্রশংসাযোগ্য। এছাড়া বাথরুমে গিয়েও দেখলাম ওটাও বেশ ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন। এই এক্সট্রিম গরমে মৌসুমী আইল্যান্ডে এসছি, এটা ভেবে তোমাদের হয়তো অনেকেরই মনে হচ্ছে যে ভাই মাথায় মানে সেন্স আছে তো, এই গরমে কে যায়। অ্যাটলিস্ট আমরা যখন ভাবছিলাম যে এই উইকেন্ডটা একটু কোথাও যাই বন্ধুরা মিলে, তখন কিন্তু আমাদেরও মনে একটা কথা মনে হচ্ছিল যে ভাই ঠিক ডিসিশন নিচ্ছি তো, এই গরমের মধ্যে যাচ্ছি। তবে রাস্তায় আসতে গিয়ে দেখলাম অ্যাটলিস্ট 8টা সাড়ে 8টা অবধি না গ্রামের রাস্তায় কোনো গরমের মালবই পাওয়া যায় না। মানে রীতিমতো ঠান্ডা হাওয়া লাগছে গায়ে, কি যে প্লেজেন্ট লাগছিল। তারপর থেকে কিন্তু আস্তে আস্তে গরমটা বাড়লো, একটু আনপ্লেজেন্ট লাগছিল, কিন্তু সেটা কিন্তু যখন আমরা কোথাও দাঁড়িয়ে যাচ্ছি সেই জায়গাটায় বেশি, বা কোনো একটা শহরাঞ্চল যখন যাচ্ছে তখন বেশি। তারপরে আমরা এই যে 11টা 12টা সাড়ে 12টা লাস্ট মানে একদম মানে আমাদের জার্নির লাস্ট লেগে যখন প্রায় মৌসুমীর দিকে ঢুকছি, তখন প্রায় 12:30টার কাছাকাছি বাজছে, রোদ অনেকটাই উঠে গেছে, কিন্তু তখনও কিন্তু খালি মাঠের ওপর দিয়ে যেরকম হাওয়া বইছে আর আমরা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, মানে প্লেজেন্ট লাগছিল। এমনি গাড়ি রানিং থাকলে কিন্তু কোনো কষ্ট হচ্ছে না। এইবার ব্যাপারটা হচ্ছে যে এই বিচ ক্যাম্পে এসে কেমন লাগছে। জেনারেলি এই 42-43 ডিগ্রি টেম্পারেচারে যদি আমরা দীঘার সি বিচে যাই কিরম লাগবে তোমরাই একবার ইমাজিন করে দেখো। বাট মৌসুমী আইল্যান্ড ইজ নট লাইক দ্যাট। এই যে আমি এই জায়গাটায় বসে আছি, আমার পেছনে একটা গাছ, আর ভাই একবার এই জায়গাটা দেখো, এদের ক্যাম্পাসটা একবার দেখুন, পুরো ছায়া, মানে রোদের কোনো জায়গাই নেই। আর ওই দিকটা সমুদ্র, পেছন দিকটায়। এখন পুরো রুমের বাইরে এসেই বসে আছি, সবাই একজন একজন করে ফ্রেশ হচ্ছে, পুরো জায়গাটা ছায়া, একদম একটা কুল শেড, আর এদিক থেকে সমুদ্রের যে ব্রিজটা আসছে, ঠান্ডা হাওয়াটা আসছে, অসাম লাগছে, মানে হেভি জায়গা ভাই। স্নান সেরে ফ্রেশ হয়ে চলে আসলাম লাঞ্চ করতে। প্রথমেই দিয়ে গেল একটা ঠান্ডা জলের বোতল, তবে এর দাম কিন্তু আমাদের দিতে হবে না, কারণ এটা প্যাকেজেই রয়েছে। এরপরেই চলে আসলো একদম ঘরোয়া বাঙালি খাবার, তবে স্বাদ কেমন হয়েছে সেটা সময়ই বলবে। মধ্যাহ্ন ভোজের মেনুতে ছিল ভাত, আম ডাল, ঝুড়ি আলু ভাজা, আলু পটলের সবজি, পমফ্রেট মাছের পাতলা ঝোল এবং শেষ পাতে টমেটোর চাটনি ও পাঁপড়। আম ডাল কিন্তু এই গরমে পেট ঠান্ডা রাখে। এই গরমে খাওয়া দাওয়াটা যত সিম্পল রাখা যায় ততই ভালো। এবারে ডালের সাথে এই ঝুড়ি আলু ভাজাটাও মেখে নিলাম, উফ, ফার্স্ট ক্লাস। পরবর্তী আইটেম ছিল এই আলু পটলের সবজি, এবং এটাই সব থেকে সুস্বাদু হয়েছিল। সবজির সাথেও আবার একটু আলু ভাজার চেয়ে মেখে খেলাম। বাঙালি পারলে সবকিছুর সাথেই এই প্রিয় ঝুড়ি আলু ভাজাকে মেখে খায়। এরপর ছিল লাঞ্চের মূল আকর্ষণ, পমফ্রেট মাছের ঝোল। মাছটা মিডিয়াম সাইজের টাটকা মাছ ছিল। ঝোলটা একদম ঘরোয়া পাতলা করে করেছিল। এই গরমে এই পাতলা ঝোল একদিক দিয়ে ঠিকই আছে, পেট গড়বড় করবে না। সামুদ্রিক এলাকায় ঘুরতে আসলে প্রত্যেকটা ট্যুরিস্টের মনে কিন্তু একটা বাসনা থাকেই যে সি ফুড খাবো। তো সি ফুড এসে গেছে আমাদের পাতে, পমফ্রেট মাছ একদম ফ্রেশ সমুদ্রের। ঝোলটা কিন্তু একদম পাতলা করে করা হয়েছে, যেটা কিন্তু এই গরমকালের জন্য একদমই সুইটেবল। কিন্তু আমার ফেভারিট যদি পমফ্রেটের ঝোল তোমরা জিজ্ঞাসা করো, সেটা হচ্ছে তেল কষা করে যেটা হয়। আচ্ছা, আরও একটা আপডেট আছে তোমাদের জন্য। এইমাত্র এখানকার যে ম্যানেজার আছে সে এসে আমাকে বলল যে কেউ যদি পমফ্রেট মাছ পছন্দ না করে, অনেকেই হয় যারা পমফ্রেট মাছ পছন্দ করে না, অনেকের সামুদ্রিক মাছের গন্ধ পছন্দ হয় না, হতেই পারে, তাদের জন্য কিন্তু কাতলা মাছও রয়েছে। শুধু এটাই যে তাদের আগে থেকে কিন্তু কল করে এটা ইনফর্ম করতে হবে। তো তোমরা এটা জেনে রাখো, এখানে যদি তোমরা আসো তাহলে তোমাদের যদি পমফ্রেট না পছন্দ হয়, প্রথম দিনের লাঞ্চে কিন্তু পমফ্রেটই মেনুতে থাকে। তোমাদের যদি পমফ্রেট না পছন্দ হয় তাহলে কিন্তু তোমাদের জন্য কাতলা রান্না করা হবে, কিন্তু তোমাদের সেটা প্রায়ার নোটিসে আগে থেকে কিন্তু বলে দিতে হবে, ঠিক আছে? আর সব খাবারই কিন্তু আনলিমিটেড পাবে।
মাছের পিসটা বাদ দিয়ে আর পাঁপড়টা বাদ দিয়ে। শেষ পথে চাটনি আর পাঁপড় না হলে কিন্তু খাওয়া দাওয়াটাই সম্পূর্ণ মনে হয় না। দুপুরে একটা কড়া ঘুম দিয়ে বিকেলবেলা চলে আসলাম নদীর ধারে। ভিডিওর শুরুতেই বলেছিলাম মৌসুনী আইল্যান্ড পশ্চিমবঙ্গের একদম শেষ প্রান্তে। এই ম্যাপে ওই নীল চিহ্নটা আমার বর্তমান অবস্থান বোঝাচ্ছে। দেখুন, আমি দাঁড়িয়ে রয়েছি পশ্চিমবঙ্গের একদম শেষ প্রান্তে, যেখানে হুগলি নদী মিশেছে বঙ্গোপসাগরে। এবারে এই দৃশ্যটা উপভোগ করুন আমার ক্যামেরার মাধ্যমে। এখন যেই দিকটা আপনাদের দেখাচ্ছি ওই দিক দিয়ে কলকাতা হয়ে বয়ে আসছে হুগলি নদী, আর আমাদের ক্যাম্পের সামনে দিয়ে গিয়ে এই দিকটায় গিয়ে মিশছে ওই অসীম বঙ্গোপসাগরে। দীঘা মন্দারমণি আমরা বাঙালিরা তো প্রচুর যাই, কিন্তু এই মৌসুমী আইল্যান্ডে এসে কিন্তু সত্যি মনে হচ্ছে একটা দারুণ জায়গায় এসেছি। একটা সম্পূর্ণ অন্যরকম কিন্তু অভিজ্ঞতা হচ্ছে। এই সি বিচ লোকেশন কিন্তু নর্মাল সি বিচ লোকেশনের মতন না। এখানে কিন্তু সেই আপনি একদম সোনালী সৈকত, নীল সমুদ্র ওইটা এক্সপেক্ট করবেন না, কারণ এইখানে কিন্তু অ্যাকচুয়ালি নদী এসে মিশছে সমুদ্রে। বরঞ্চ আমি বলবো এটা কিন্তু নর্মাল সমুদ্রের থেকে আরো অনেক বেশি আইকনিক, বিশ্ববিখ্যাত গঙ্গা নদী যেখানে এসে সমুদ্রে মিশছে, বঙ্গোপসাগরে মিশছে। এটা কিন্তু এক্স্যাক্টলি সেই লোকেশনে আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি চোখের সামনে হুগলি নদী বা গঙ্গা নদী কিন্তু মিশছে বঙ্গোপসাগরে। একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। আর এই সন্ধ্যেবেলা কিন্তু ব্যাপক জোরে হাওয়া বইছে, মানে কি যে রিলিফ! অফ কেন যে ভেবেছিলাম যে গরমকালে আদেও এখানে আসাটা ঠিক হবে, তো জাস্ট মনে এক ফোঁটা ডাউট রেখো না। এই সন্ধেবেলা যে কি মারাত্মক হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, রিল্যাক্স। এরপরে এখানে কিন্তু বারবিকিউ চিকেন হবে, তার সাথে মকটেলস থাকবে, ককটেলস থাকবে, হুকা থাকবে, নানান রকমের ব্যবস্থা আছে। লোকেরা যারা সুরাপান পছন্দ করেন তারা এই সব একদম মানে হাওয়ার মধ্যে এই মাচার ওপরে বসে কিন্তু সেগুলো এনজয় করেন। আর আমি এখন যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি, যেই মাচাটার ওপর দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ আগে যখন জোয়ার চলছিল তখন কিন্তু এই মাচার নিচ দিয়েই সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছিল একদম ক্যাম্পের সামনে। এখন কিন্তু ভাটা চলছে, তাই অনেকটাই কিন্তু জল পিছিয়ে গেছে। আবার কয়েক ঘন্টা পর রাতের দিকে কিন্তু আবার জল এগিয়ে আসবে এবং আছড়ে পড়বে একদম ক্যাম্পের টেন্টগুলোর সামনে। এবং এই জায়গা কিন্তু নর্মাল বিচের থেকে অনেক বেশি ডেঞ্জারাস। এই জায়গা দিয়েই কিন্তু 2020 সালে আমফান ঢুকেছিল এবং পুরো তছনছ করে দিয়েছিল। এখানে যেটা ইন্টারেস্টিং বিষয় যেটা আপনারা দেখবেন সেটা হচ্ছে এখানের বিচে কিন্তু বালি হয় না। যেরকম নদীর পাড়ে পলিমাটি থাকে, এখানের বিচে কিন্তু পলিমাটি। এটাই বোঝাচ্ছে যে গঙ্গা নদী যে পলিমাটি বয়ে নিয়ে আসে সেটাই কিন্তু এখানে এসে জমাট বাঁধছে, যেটা দিয়ে সুন্দরবন তৈরি হয়েছে। এবং এই মৌসুমী আইল্যান্ড কিন্তু সুন্দরবনেরই একটা পার্ট। মৌসুমী আইল্যান্ড, বকখালি এগুলো কিন্তু সুন্দরবনেরই একটা এক্সটেন্ডেড পার্ট, ঠিক আছে? তো নদীর পলি জমে জমেই সুন্দরবনের সৃষ্টি হয়েছে, আপনারা সবাই জানেন। তো এখানের যে বীজগুলো এগুলো কিন্তু সব ওই নদীর পলি মাটির মতন। ওই সমুদ্রের যে বিচে যে বালি, সোনালি বালি, সেটা কিন্তু এখানে নেই। আমার তো বলবো দারুণ লাগছে। তার কারণ হচ্ছে একটা পুরোপুরি নতুন রকমের এক্সপিরিয়েন্স। আমরা নর্মাল সমুদ্রের বীচ তো প্রচুর দেখেছি, এবার চাক্ষুষ দেখছি গঙ্গার মতো বিশ্ববিখ্যাত নদী একদম চোখের সামনে বঙ্গোপসাগরে মিশছে। এরপর চলে আসলো বিকেলের চা বিস্কুটের সাথে মুড়ি আর বেগুনি। সন্ধেবেলা যখন ক্যাম্পের আলোগুলো জ্বলে উঠল তখন কি সুন্দর লাগছিল দেখতে। নিরালা সমুদ্র সৈকত, ঝাউবনের মাঝে এই বাঁশের মাচা, বাল্বের স্নিগ্ধ আলো এবং সমুদ্রের ঝোড়ো হাওয়ার মাঝে বন্ধুদের সাথে বসে আড্ডা ও সাথে চিল্ড বিয়ার। একটা উইকেন্ড কাটানোর এর থেকে বেস্ট উপায় আর কি বা হতে পারে। এই অফবিট সমুদ্র সৈকতে ক্যাম্পিংয়ের অনুভূতি আরও বৃদ্ধি পায় যখন সন্ধেবেলা জ্বলে ওঠে এই ক্যাম্প ফায়ার এবং পরে সেই আগুনের তাপেই মাংস পুড়িয়ে খাওয়ার ফিলটাই আলাদা। তবে এই চিকেন বারবিকিউ কিন্তু আপনার প্যাকেজে অন্তর্ভুক্ত থাকবে না। 450 টাকা প্রতি কেজি রেটে আপনাকে কিনতে হবে আলাদা করে। এছাড়া নানান ফ্লেভারের মকটেল বা নানান ফ্লেভারের হুকাও আপনারা এখানে পেয়ে যাবেন, তবে সেগুলোও কিন্তু প্যাকেজে থাকছে না।
অনেক বকবক করলাম, এবার একটু আনন্দ করার সময় এসেছে। কাঠের সিঁড়ি বেয়ে উঠে গেলাম বাঁশের মাচার ওপরে। ওরে বাবা, এখানে তো হাওয়ার ঝাপটা মারাত্মক। এদিকে আবার সমুদ্রের ঢেউ দেখো, সামনেই উপচে এসে পড়ছে। উফ, আমি তো জায়গাটার প্রেমে পড়ে যাচ্ছি ভাই। এই ঝোড়ো হাওয়ায়, এই স্নিগ্ধ আলোর তলে প্রিয় বন্ধুদের সাথে বসে একটু ড্রিঙ্কস আর সাথে জীবনের নানান বিষয় নিয়ে গল্প করতে তো মারাত্মক লাগবে বস। আমি জানি না কে কিরম ভাবে নেবে, তবে এইসব জায়গায় আসলে কিন্তু একটু রিল্যাক্সমেন্ট বানতা হয়। তো স্লাইট হুইস্কি এন্ড তার সাথে তন্দুরি চিকেন এন্ড সামনে বঙ্গোপসাগর, হাওয়া ঝোড়ো হাওয়া বইছে, ঝোড়ো হাওয়া। ঠিক আছে, এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর ওয়েদার, মানে আমি সিরিয়াসলি বলছি আমার রুমে যেতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে এই মাচাতেই রাত্রিবেলা শুয়ে যাই। এত সুন্দর ঠান্ডা ঝোড়ো হাওয়া, মানে কনস্ট্যান্ট। বিকেল 6টা থেকে এখন প্রায় বাজে রাত 10:30, 4.5 ঘন্টা 5 ঘন্টা ধরে টানা এক ফোঁটা বিরতি নেই, কনস্ট্যান্ট হাওয়া বয়ে চলেছে। এই অবস্থায় রাত কাটাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। এই মাচাতে কোনো ফ্যানের দরকার নেই, কিছু দরকার নেই। এখানে জাস্ট একটা বিছনা পেতে দিলেই কিন্তু যে হারে ঠান্ডা ঝোড়ো হাওয়া বইছে, মানে এত সুখের ঘুম হবে, অত সুখ তো ঘুমে গিয়েও পাবো না। সেই দিন রাতের ডিনারটা ছিল মনে রাখার মতো, ফ্রাইড রাইস আর চিকেন কারি। উফ, যা স্বাদ হয়েছিল বস, আজও জিভে লেগে রয়েছে। আমাদের রুমটা তো তোমাদেরকে কালকেই দেখিয়েছি, কিন্তু এখানে আর কি কি ফার্দার অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিস রয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। যেই টাইপের রুম এই বিচ ক্যাম্পে আমার সব থেকে মন ছুঁয়েছিল সেটা হলো এই মাড হাউস। দেখলে মনে হয় যেন কোনো গ্রামের বাড়িতে থাকতে এসেছি। আমি কালকেও বলছিলাম যে এখন প্রচন্ড গরম, তবুও এখানে কিন্তু গরমটা ফিল হয় না। তার কারণ হচ্ছে এই জায়গাটায় কিন্তু পুরো গাছ রয়েছে এবং চারিপাশে কিন্তু গাছের ছাওয়া। এটা এতটা সুন্দর এই গরমকালের জন্য। এবং এখান দিয়ে কিন্তু সব মাড হাউসগুলো রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে পুরো কিন্তু গাছের ছাওয়া রয়েছে। এবং মাড হাউসগুলোর ছাদেও কিন্তু পুরো খড়, এই যেখানে পুরো খড় দেওয়া রয়েছে, ওটার উপরেও খড় দেওয়া রয়েছে, যাতে কিন্তু ঘরগুলো অনেক ঠান্ডা থাকছে। তো দেখা যাক এবার। এই হচ্ছে আমার বাইক, এই হচ্ছে মাড হাউস। এর দেয়ালটাও কিন্তু মাটির করা রয়েছে যাতে পুরো ঠান্ডা থাকে, এবং ওপরে পুরো খড়ের কিন্তু ছাউনি দেওয়া, কাজেই রুমটা কিন্তু একদম ঠান্ডা থাকছে। নমস্কার, এটা হচ্ছে আমাদের মাড হাউস, সম্পূর্ণ মাটির ওয়াল এবং খড়ের ছাউনি। এবার রুমের দিকে আসুন স্যার, দেখে বুঝতে পারবেন যে আমাদের এই রুমে দেখছেন 3 জন থাকতে পারবেন আরামসে। দুটো আপনাদের টুথব্রাশ আছে, টুথপেস্ট আছে, একটা সাবান আছে, দুটো তোয়ালে আছে, আর হচ্ছে ফ্যান আছে। আর এটা সম্পূর্ণ মাটির ঘর, তো তাই এখানে এসি লাগে না। আপনি আমি ঘরটা একটু ঢুকলাম, মানে সিরিয়াসলি বলছি, ঘরটায় এসি নেই, কিন্তু বাইরে থেকে ঢুকলাম, ঘরটা ঠান্ডা হয়ে রয়েছে। এটা সম্পূর্ণ মাটির ঘর, তো তাই এখানে এসি লাগে না। আপনি যে গরমের সময় আসুন আর ঠান্ডার সময়, যে কোনো সময় আসলে আমি বুঝতে পারবো যে এখানে কতটা ঠান্ডা। আর সম্পূর্ণ হচ্ছে এখনকার দিনে যে হারিয়ে যাওয়া, যে মানুষ তো এখন মাটির ঘর টোটালি ভুলেই গেছে, একদম সেটা আমরা এখানে তুলে ধরে রেখেছি। একদম ঘর, খড়ের ছাউনি, একদম পুরোনো দিনের স্মৃতি। একদম 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 ঠিক। আর এখানে দুটো গ্লাস থাকবে, দুটো জল বোতল থাকবে, বাথরুম, আমাদের অ্যাটাচ বাথরুম সঙ্গে। বাথরুমটাও কিন্তু যথেষ্ট স্পেশিয়াস এবং একদম পরিষ্কার পরিচ্ছন্ন, হাইজিন কিন্তু ফুললি মেনটেন্ড। গিজারও রয়েছে ঠান্ডাকালের জন্য, এবং সোপ রয়েছে, লিকুইড সোপ। অ্যান্ড টয়লেট সিট কিন্তু একদম পরিষ্কার। এখানেও একটা কাভার টাইপের রয়েছে। সবচেয়ে ভালো যেটা দাদা বললো, আমি একদম ফুললি অ্যাগ্রি, সেই পুরোনো দিনের গ্রামের যে মাটির বাড়ি, একদম মাটির দেয়াল, খড়ের ছাউনি, আবার এরকম সুন্দর কাপড় টানানো রয়েছে, তার তলে যে তোমরা এরমভাবে নিজের ফ্যামিলির সাথে টাইম কাটাবে, দিস ইজ ওয়ার্থ স্পেন্ডিং। এদিকে রয়েছে সমুদ্র, এবং সমুদ্রের সামনে একটা মাঠ, একেবারে গাছের ছাওয়ায় পরিপূর্ণ, এবং তারই সামনে কিন্তু রয়েছে স্যান্ড ক্যাসেলস বিচ ক্যাম্পের হোয়াইট হাউস। এই হোয়াইট হাউস হচ্ছে এক প্রকারের রুম,
সেটার ব্যাপারে দেখি আমরা একটু জেনে নিতে পারি কিনা। নমস্কার, এটা হচ্ছে আমাদের হোয়াইট হাউস। এখানে আমাদের 4টে রুম আছে। 4টে রুমে 2টো এসি রুম আছে, 2টো নন এসি রুম আছে। তো এইটা হচ্ছে আমাদের হোয়াইট হাউস। আচ্ছা, হোয়াইট হাউসে এসিও হয়? হ্যাঁ, হোয়াইট হাউসে এসিও আছে। আমাদের 2টো রুম এসি আছে, 2টো রুম নন এসি। ওকে ওকে। এবার হচ্ছে এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ সাদা রং। আপনি এই উপরে যে ওয়াল ফ্রন্টগুলো দেখছেন সম্পূর্ণ সাদা। এখানেও সেম 3জন থাকতে পারবেন। ওই দুজনের আমাদের যেহেতু রুম যেহেতু দুজনেরকে দেওয়া হয়, দুটো টুথপেস্ট, একটা টুথপেস্ট, দুটো টুথব্রাশ, একটা হচ্ছে সাবান আছে, 2টো টাওয়াল আছে। একদম। আচ্ছা, এখানে ফ্যান সিস্টেম আছে, 2টো গ্লাস আছে, 2টো জল বোতল আছে। একদম। এরকম হুকও রয়েছে। সম্পূর্ণ সাদা রং, সাদা বেডশিট। সম্পূর্ণ কিন্তু রুমটা সাদা চারিদিক দিয়ে, এই জন্য এটাকে হোয়াইট হাউস বলা হয়। এরকম একটা কাচের সুন্দর দরজা রয়েছে এবং অ্যাটাচ বাথরুম কিন্তু রয়েছে এর সাথেই। গিজার, সঙ্গে গিজার আছে। ইয়েস, একদম গিজার রয়েছে। এবারে দেখাবো এই ক্যাম্পের মূল আকর্ষণ, এই কাপল টেন্ট, যেখানে আপনি আপনার সঙ্গীর সাথে সমুদ্রের ঝোড়ো হাওয়া ও গর্জনের মাঝে সারাদিন ডুবে থাকতে পারবেন। এবার আমরা চলেছি কালকের সেই জায়গাটাতে, অ্যান্ড আমার সবচেয়ে ফেভারিট স্পট, হেব্বি লেগেছে, গ্যালাক্সি কাপল। জাস্ট অপূর্ব ভিউটা একবার দেখো বস। এটা হচ্ছে গ্যালাক্সি কাপল টেন্ট। এখানেও 2জন থাকতে পারবেন। ফ্যান রয়েছে, লাইট রয়েছে, অ্যান্ড ওই দূরে কিন্তু চার্জিং ফ্যাসিলিটিও রয়েছে। এরম একটা বিছনা এবং তোমার বিছনার সামনে এরম একটা ভিউ, আর কি লাগে। এটা হচ্ছে এক্সেল গ্যালাক্সি টেন্ট। এখানে কিন্তু ভেতরে একটা লাইটের ব্যবস্থা রয়েছে, ফ্যানেরও ব্যবস্থা রয়েছে, যেরকম আমাদেরকে সব অ্যামিনিটিস দিয়েছিল। তোমার টুথব্রাশ, টুথপেস্ট, 3জন থাকতে পারবে, বেশ স্পেশিয়াস। ভেতরে চার্জিং এর ব্যবস্থা রয়েছে, আর একদম সি ফেসিং। আর টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি কালকে ওইদিকে মাচার ওপরে সারাটা বিকেল ওখানেই বসেছিলাম। সত্যি কথা বলছি, সন্ধ্যের থেকে এখন সকালবেলায় এখানে এতটাই স্ট্রং হাওয়া যে সত্যি কথা বলতে ফ্যান লাগে না। আর সন্ধ্যের পর তো 100% লাগবে না। একটা টাইমে মনে হচ্ছিল যে রুমে যাওয়ারই দরকার নেই, এতটা স্ট্রং হাওয়া এখানে। এবার তোমাদেরকে দেখাবো লার্জ গ্রুপদের জন্য একটা টেন্ট। তো এটা হচ্ছে গ্রুপ ক্যাসেল গ্রাউন্ড টেন্ট। দাদা, এটাতে কতজন থাকতে পারে? এখানে দাদা মিনিমাম ওরে বাপরে, 6জন থাকতে পারবে আরামসে। ওরে বাপরে বাপ, ফুটবল খেলার মাঠ একদম। বাপরে কি বিশাল! আবার জালনাও রয়েছে, ফ্যান রয়েছে, আলো রয়েছে, বিরাট বিরাট সব রয়েছে। টুথপেস্ট, টুথব্রাশ 6টা দেওয়া রয়েছে। বাপরে বাবা, 6জন থাকতে পারবে, বিশাল বিশাল। আর এটাও কিন্তু সি ফেসিং, মানে বেরিয়েই কিন্তু এই যে এখানেই সি। এবং এই বড় টেন্ট, এই বিশাল বড় টিমের জন্য যে টেন্ট গুলো, এটার কিন্তু ওপরেও ব্যবস্থা রয়েছে। এই সিঁড়ি দিয়ে এদিকে গেলে এরম সিমিলার টেন্ট কিন্তু এরম ওপরেও কিন্তু টাঙানো আছে। মৌসুমী আইল্যান্ডের ব্যাপারে কয়েকটা কথা এবারে তোমাদেরকে বলি। গরমকাল বলে পিছু পা হয়েও না। গরমকালের মতো এই ঝোড়ো হাওয়া ও উত্তাল সমুদ্র শীতকালে পাবে না, নিজে এক্সপিরিয়েন্স করে বলছি। এছাড়া আনম্যারিড কাপলরাও এখানে আসতে পারেন, কোনো সমস্যা হবে না। শুধু বয়স 18+ হওয়া উচিত। সোলো ফিমেল ট্রাভেলাররাও এখানে আসতে পারেন, সম্পূর্ণ সেফটি রয়েছে। এছাড়া এই গ্রীষ্মকালে কিন্তু স্যান্ড ক্যাসেল বিচ ক্যাম্প নিয়ে এসেছে আকর্ষণীয় সামার অফার, যেখানে টেন্টের দাম শুরু হচ্ছে মাত্র 1000 টাকা মাথাপিছু, আর রুমের দাম শুরু হচ্ছে মাত্র 1300 টাকা মাথাপিছু। বেরোনোর আগে করে নিলাম ব্রেকফাস্ট। উফ, অপূর্ব রান্না করেছিল। একদম পাতলা নরম ফিনফিনে লুচি, সাথে আলু মটর আর সেদ্ধ ডিম। দারুণ টেস্ট। এত সুন্দর একটা জায়গা, এই নির্জন প্রকৃতি, সত্যি বলছি ছেড়ে যাওয়ার তো ইচ্ছাই করছে না। কলকাতায় গেলে জ্বলে পুড়ে মরে যাব। এখানে কি সুন্দর ওয়েদার, 24টা ঘন্টা কি করে কেটে গেল নিজেই বুঝতে পারলাম না। যাই হোক,
আমরা এখন আবার রওনা দিচ্ছি কলকাতার উদ্দেশ্যে বাইক নিয়ে। প্রায় 7 ঘন্টা হয়তো লাগবে। এখন বাজছে প্রায় দুপুর 1টার কাছাকাছি, পৌঁছাতে রাত 8টা হয়ে যাবে। সো কেমন লাগলো তোমাদের কমেন্টের মাধ্যমে জানিও। স্যান্ড ক্যাসেলস বিচ ক্যাম্পে কেমন লাগলো সেটাও কমেন্টের মাধ্যমে জানিও। আর এই বিচ ক্যাম্প কিন্তু সত্যি এখানকার একটা রেপুটেড বিচ ক্যাম্প। তোমাদের যদি মৌসুমী আইল্যান্ড আসার ইচ্ছে থাকে তো অবশ্যই এই ক্যাম্পটায় এসো, তোমাদের একটা ভালো স্টে হবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, এবং যদি আসতে চাও তাহলে এই নিচের নাম্বারে কন্ট্যাক্ট করো। টাটা, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।